প্রণয়। দাঁড়িয়ে পড়ল প্রণয়। বিরক্তিতে প্রণয়ের মুখ থেকে সূচক শব্দ বেরিয়ে আসলো। এখন না জানি কি কি শোনাবে তাকে। লজ্জায় লজ্জায় মুখে কিছুটা কণ্ঠা নিয়ে এগিয়ে আসলো প্রহেলিকা। কিছুটা ভয়, কিছুটা লজ্জা আর কিছুটা উত্তেজনায় প্রহেলিকার দেহে মৃদু কাঁপন ধরেছে। সে এলোমেলো চোখে আশেপাশের দৃষ্টিপাত করছে। হৃৎপিণ্ডের গতি বাড়ছে হু হু করে। প্রণয় বিরক্ত চোখে কয়েক সেকেন্ড তাকে পর্যবেক্ষণ করল, অতঃপর কিঞ্চিত ব্যস্ত কণ্ঠে প্রশ্ন ছুড়ল। কিছু বলা থাকলে বলো, আর না হলে পথ ছাড়ো। প্রহেলিকার লজ্জা লাগছে প্রচণ্ড। ভালোবাসার মানুষের সম্মুখে ভালোবাসার কথা বলাটা যে কতটা কঠিন তা কেবল তারাই বুঝে যায় এই পরিস্থিতিতে কখনো পড়েছে। প্রিয়তা গোল গোল চোখে তাকিয়ে আছে দুজনের দিকে। প্রহেলিকা কিঞ্চিত জড়তা নিয়ে বলল, প্লিজ যেও না প্রণয়, আমার তোমাকে অনেক কথা বলার আছে। প্রণয় বুকে হাত গুজে কপাল কুঁচকে তাকিয়ে রইল। স্বাভাবিক কণ্ঠে বলল, বলো। প্রহেলিকা ঢোক গিলে তুতলিয়ে ততলিয়ে বলল, না মানে প্রণয়, আমি আসলে। প্রণয় আরো কিঞ্চিত বিরক্ত হলো, তবু ধৈর্য ধরে বলল, হ্যাঁ বলো, কি বলতে চাও তুমি? প্রহেলিকা চোখ মুখ খিচে এক শ্বাসে বলল, আই লাভ ইউ প্রণয়, আই রিয়েলি লাভ ইউ, উইল ইউ ম্যারি মি? প্রহেলিকা অস্বাভাবিকভাবে কাঁপছে, তবে প্রণয় নির্বাক। তার মুখের এক্সপ্রেশনের কোনো পরিবর্তন হয়নি। তাকে দেখে মনে হচ্ছে সে আগে থেকে জানতো প্রহেলিকা এমন কিছুই বলবে। প্রিয়তা গোল গোল চোখে তাকিয়ে আছে প্রহেলিকার দিকে। প্রণয় মাথা নিচু করে প্রিয়তার দিকে তাকালো, আদুরে কণ্ঠে বলল, জান, ওই যে দূরে গাছটা, ওখানে কি তারা? আমি এক্ষুনি আসছি। তাই করলো প্রিয়তা। কোনো প্রশ্ন ছাড়াই বাধ্য মেয়ের মতো কিছুটা দূরে গাছের নিচে গিয়ে দাঁড়ালো। প্রহেলিকার চোখে মুখে চাপা উত্তেজনা কাজ করছে। প্রণয় কয়েক সেকেন্ড সেটা দেখে নির্লিপ্ত কণ্ঠে বলল, এসব তোমার পাগলামি। আমার কাছে এসবের কোনো অর্থ নেই প্রহেলিকা। আমি তোমাকে বোন মনে করি প্রথম থেকে। আমার অন্যান্য ভাই বোনদের মধ্যে আর তোমার মধ্যে কোনো পার্থক্য করিনি। তাই আমাদের মধ্যে ভাই বোনের সম্পর্ক ছাড়া অন্য কোনো সম্পর্ক হওয়া কখনোই সম্ভব না। আমি তোমাকে ভালোবাসি না। প্রণয়ের স্পষ্ট স্বীকারোক্তিতে প্রহেলিকার পৃথিবী দুলে উঠল। সেকেন্ড পার হওয়ার আগেই চোখ দুটো জলে টইটুম্বুর হয়ে গেল। তবে তা দেখল না প্রণয়। তার আগেই চোখ ফিরিয়ে নিল। প্রহেলিকা জানে প্রণয় তাকে ভালোবাসে না, তাই বলে এভাবে প্রত্যাখ্যান করবে। প্রণয় আর কিছু না বলে চলে যেতে নিতেই খপ করে তার হাত ধরে ফেলল প্রহেলিকা। প্রণয় কিছু বুঝে ওঠার আগেই ঝড়ের বেগে প্রণয়ের বলিষ্ঠ বুকে ঝাঁপিয়ে পড়ল, শক্ত করে আঁকড়ে ধরল প্রণয়ের পিঠ। কন্দনরত কণ্ঠে ফুপিয়ে ফুপিয়ে বলল, প্লিজ প্রণয়, এমন করো না আমার সাথে। আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না প্রণয়, বিশ্বাস করো। তুমি আমাকে ভালো না বাসলে আমি কী নিয়ে থাকবো বলো? প্লিজ আমাকে একটা সুযোগ দাও, আমি তোমাকে অনেক সুখে রাখবো, অনেক ভালোবাসবো। প্রহেলিকা আবারও কাঁদতে কাঁদতে বলল, আমাকেও একটু ভালোবাসো প্রণয়। কেন ওই দুধের বাচ্চাটার পেছনে পড়ে আছো? ওর কি যোগ্যতা আছে তোমাকে পাওয়ার? কেন ওকে এত ভালোবাসো প্রণয়? আমি কি ওর থেকে কম সুন্দরী? ও কি এমন দিতে পারবে যা আমি দিতে পারবো না? বরং আমি যা দিতে পারবো তা ও কখনো তোমাকে দিতে পারবে না। ও কখনো তোমাকে স্যাটিসফাই করতে পারবে না। ওর তো শরীর। আর কিছু বলার আগেই প্রণয় ঝাড়া মেরে প্রহেলিকাকে নিজের থেকে আলাদা করে নিল। কিছুটা দূরে ছিটকে পড়ল প্রহেলিকা। চোখ তুলে সামনে তাকানোর আগেই তার বাঁ গালে পুরুষালী হাতের ৫ আঙ্গুলের ছাপে জল জল করে ভেসে উঠল। প্রহেলিকা অবিশ্বাস্য চোখে তাকিয়ে আছে প্রণয়ের দিকে। প্রণয়ের চোখ দুটো বেয়ে যেন গলিত লাভা উপসে পড়ছে। রাগে তার কপালে ফর্সা চামড়া ভেতে সবুজ শিরা ফুলে উঠেছে। সে ঘৃণিত দৃষ্টিতে তাকালো প্রহেলিকার দিকে। দাঁতে দাঁত পিষে রাগে কিরমির করতে করতে বলল, তোর কোনো যোগ্যতা আছে আমাকে পাওয়ার? নিজের দিকে একবার তাকিয়ে দেখেছিস? তোর কি যোগ্যতা আছে আমার জানকে নিয়ে মন্তব্য করার? আর তুই স্যাটিসফ্যাকশনের কথা বলছিস? ছি, কত নোংরা মন মানসিকতা। ও একটা ছোট বাচ্চা, আর আমার যদি স্যাটিসফ্যাকশনের প্রয়োজন হয় তাহলে আমি ওর কাছেই যাব। আমি তোকে ভালোবাসিনি, আর কোনোদিন বাসবও না। আমি ওকে ভালোবেসেছি, আর আমার শ্বাস যতক্ষণ চলবে ওকেই ভালোবাসবো। এটা ভালো মতো মাথায় ঢুকিয়ে নে। বলে চোখ ফিরিয়ে নিল প্রণয়।
প্রিয়তার হাত চেপে ধরে হনহন করে চলে গেল সেখান থেকে। প্রণয়ের এমন ভয়ঙ্কর রাগ দেখে রীতিমতো থরথর করে কাঁপছে প্রিয়তা। প্রহেলিকা নিষ্পলক চোখে তাকিয়ে রইল প্রণয়ের যাওয়ার পানে। যন্ত্রণায় তার হৃৎপিণ্ড অবশ হয়ে আসছে, আর রাগে তার সর্বাঙ্গ জ্বলে যাচ্ছে। সব কিছু জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দিতে মন চাচ্ছে। প্রহেলিকা কাঁদতে কাঁদতে মাটিতে বসে পড়ল। রাগে, অপমানে, ভালোবাসা না পাওয়ার ব্যর্থতায় সে পাগল হয়ে যাচ্ছে। তার সকল অপ্রাপ্তি, অপমানের জ্বালা সব কিছু গিয়ে আশ্রে পড়ল প্রিয়তার উপর। প্রহেলিকা নিজেই নিজের চুল টেনে ধরে চিৎকার দিয়ে কেঁদে উঠল। দাঁত কিরমির করে হিসিয়ে বলল, আমি যদি তোমাকে না পাই প্রণয়, তুমিও কখনো তোমার ভালোবাসা পাবে না। প্রহেলিকার চোখ মুখে ভয়ঙ্কর হিংস্রতা ফুটে উঠেছে। রাগে ফুঁসতে ফুঁসতে বলল, আমার কাছ থেকে সব কেড়ে নিলে তো, এবার দেখবি আমি তোর থেকে কি কি কেড়ে নিতে পারি। আমার থেকে সব কেড়ে নেওয়ার ফল হবে ভয়ঙ্কর। এতদিন তোকে বোন বলে অনেক ছাড় দিয়েছি, কিন্তু আর নয়। প্রণয়কে আমি কাউকে দেব না। প্রণয় আমার, শুধুই আমার। প্রহেলিকা বড় বড় নিঃশ্বাস নিয়ে নিজেকে সামলালো। কয়েক মিনিট একদম চুপ করে থেকে কিছু একটা ভাবলো। অতঃপর মুখে ফুটে উঠল এক ভয়ঙ্কর বাঁকা হাসি। বাড়ির দিকে যেতে যেতে রহস্যময় কণ্ঠে বলল, আজ কিছু তো হবেই, যা আমার আদরের বোনের জন্য মোটেও ভালো হবে না। শিকদারদের বাগান বাড়ি শিকদার কুঞ্জ আজ উজ্জ্বলভাবে নতুন সাজে সেজে উঠেছে। গভীর অরণ্যের মাঝখানে দাঁড়িয়ে থাকা এই বাংলোটা সারা বছর শুনশান নিস্তব্ধতায় এই বনের মধ্যে ভূত বাংলো হিসেবে পড়ে থাকে, এবং সারা বছর অবহেলায় পড়ে থাকা বাংলোটি বছরে একবার জমকালো আয়োজনে সেজে ওঠে, শুধু এই একটি দিনের জন্য। বাকি 364 দিন এটা ভুতুরে বাংলোই থেকে যায়। কিন্তু আজ সেই ব্যতিক্রমী দিন। আজ শিকদার কুঞ্জে শিকদার পরিবারের বাৎসরিক পারিবারিক মিলন মেলা। সাদমান শিকদারের আমন্ত্রণে ইতিমধ্যে ভিড় জমেছে। তার ঘনিষ্ঠ আত্মীয়, বন্ধু, ব্যবসায়িক সহযোগী, কলিগ, এমনকি কিছু মিডিয়া পার্সোনালিটিও। গার্ডেনের এরিয়া শুরু হয়ে গেছে জমকালো পার্টির মূল অংশ। হালকা আলো, ফুলের গন্ধ আর উচ্চ সোসাইটি হাসি মজা মিলিয়ে যেন এক আভিজাত্য উৎসবের আবহ। তবে এত কিছুর মধ্যে আজকের পার্টির মূল আকর্ষণ হলো ডিকে বস। ব্যবসায়িক জগতে ডিকে এমন এক নাম যার সুজনের থাকার জন্য বিজনেসম্যানরা সব কিছু করতে প্রস্তুত। দিনে দুবার পা ধুয়ে দিতে হলেও তাদের আপত্তি নেই, কারণ ডিকে বসের আশীর্বাদ মাথার উপর থাকলে বিজনেস ওয়ার্ল্ডের নাম, খ্যাতি, প্রতিপত্তি, স্ট্যাটাস, টাকা পয়সা সবকিছু আপনা হাতে হেঁটে চলে আসে। আর পাওয়ার থাকে শীর্ষে। এই ডিকের উপস্থিতির জন্য আজকের পার্টিতে অতিথিদের ভিড় যেন পিঁপড়ের সারির মতো বেড়েই চলছে। একটানা গোছানো আর উদ্দীপনায় ভরা এই বিশেষ সন্ধ্যায় সাদমান শিকদারের একটা বিশেষ উদ্দেশ্য আছে। তিনি চান তার বড় ছেলের সঙ্গে ডিকে বসের প্রফেশনালভাবে পরিচয় করাতে। চান তার উত্তরসূরি যেন এই সাম্রাজ্যের ভার নিজের কাঁধে তুলে নেয়, বৈধ হোক বা কিংবা অবৈধ, সবই। কারণ তার দৃঢ় বিশ্বাস বাকি সব সন্তানের তুলনায় তার বড় ছেলের বুদ্ধিমত্তা অনেক বেশি তীক্ষ্ণ। আর এই ছেলের হাত ধরেই তাদের ব্যবসা ভবিষ্যৎ আরও 10 গুণ উজ্জ্বল হতে পারে। আর তাতে তাকে সর্বোচ্চ সহযোগিতা করতে পারে ডিকে বস। তাই আজকের পার্টির ব্যস্ততা থেকে একটু বিরতি নিয়ে তিনি বাংলোর ভেতরে ঢুকে পড়লেন একান্তে ছেলের সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য। প্রিয়তা একটা বেবি পিঙ্ক কালারের প্রিন্সেস গাউন পরে প্রণয়ের বেডের ঠিক মাঝখানটায় আসন পেতে বসে আরাম করে নিজের পছন্দের কিটক্যাট চকলেটে কামড় বসাচ্ছে। তার হাঁটু সমান ঘন লম্বা চুলগুলো প্রণয় সুন্দরভাবে বিছানার চারপাশে ছড়িয়ে দিয়ে পাখা অন করে রেখেছে, যাতে ফ্যানের বাতাসের চুলগুলো তাড়াতাড়ি শুকিয়ে যায়, কারণ এই বাড়িতে কোনো হেয়ার ড্রায়ার নেই। প্রণয় প্রিয়তার কাছে বসে সুন্দরভাবে প্রিয়তার সামনে পড়া বেবি হেয়ারগুলো কানের পিঠে গুঁজে দিল। হাতের তালুতে ময়শ্চারাইজার ক্রিম নিয়ে তা দিয়ে আলতো হাতে প্রিয়তার সারা মুখে অ্যাপ্লাই করে দিল। 2 হাত মুখে ব্লেন্ড করে দিতে দিতে বলল, আমি যতক্ষণ না পর্যন্ত শাওয়ার নিয়ে বেরোচ্ছি ততক্ষণ এই ঘরের বাইরে পা রাখবি না। আর সবথেকে ইম্পর্টেন্ট কথা,
আজকে বাড়িতে অনেক নতুন মানুষ এসছেন, আরও আসবে। তাই ভুল করেও কোনো অপরিচিত মানুষের সঙ্গে কথা বলবি না। বড় ছোট যেমনই হোক, কাছে ডাকলে যাবি না। সবার উদ্দেশ্য যে ভালো হবে তার কোনো গ্যারান্টি নেই। তোকে নিয়ে আমি কোনো রিস্ক নিতে পারবো না, তাই সবসময় আমার আশেপাশে থাকবে। বুঝতে পেরেছিস? প্রিয়তা প্রণয়ের গালে টুক করে একটা চুমু খেয়ে মাথা উপর নিচ ঝাঁকালো, কিউট ফেস বানিয়ে বলল। হুম। প্রণয় দেখলো প্রিয়তা চকলেট দিয়ে আবার মুখটা মাখিয়ে ফেলেছে। তাই প্রিয়তা কিছু বুঝে ওঠার আগেই তার মুখ থেকে চকলেটটা টান দিয়ে বের করে নিল প্রণয়। পছন্দের চকলেটটা থাবা বসাতেই প্রিয়তার সুন্দর মুখটা কাদো কাদো হয়ে গেল। প্রণয় নিজের বৃদ্ধাঙ্গুল দিয়ে সুন্দর করে প্রিয়তার ঠোঁটের আশেপাশে লেগে থাকা চকলেটগুলো মুছে দিল। হাতে থাকা আধ খাওয়া চকলেটটা একটু টুকরো ভেঙে প্রিয়তার মুখে দিল। বাকিটাতে তাতে কামড় বসাতে বসাতে বলল, রিমেম্বার, আমি না আসা পর্যন্ত এখান থেকে উঠে কোথাও যাবি না। বলে ওয়াশরুমে ঢুকে পড়ে প্রণয়। প্রিয়তাও চুপচাপ বসে রইল। সে আবার প্রণয় ভাইয়ের ভীষণ বাধ্য ছানা। প্রায় 20 মিনিট লাগিয়ে শাওয়ার নিল। টাওয়াল দিয়ে চুল মুছতে মুছতে বের হলো। তার চওড়া ফর্সা পিঠ কাঁধ বেয়ে স্বচ্ছ পানির বিন্দুগুলো আকর্ষণীয় ভঙ্গিতে নেমে আসছে। এই দৃশ্য যেন কোনো নারীকে খুন করতে বাধ্য। তবে প্রিয়তা ছোট মানুষ, তাই এত সুন্দর দৃশ্য তার মনে কোনো রকমই অনুভূতি হলো না। প্রণয় কালো শার্টটা গায়ে জড়িয়ে এসে প্রিয়তার চুলগুলো আবারও উল্টে পাল্টে দিল, যাতে করে কোথাও ভিজে না থাকে। প্রণয়কে দেখে প্রিয়তা মিনমিন করে বলল, আরেকটা চকলেট দেবেন প্রণয় ভাই প্লিজ? প্রণয় কিছু বলল না, শুধু ভ্রু বাঁকিয়ে পুচকে মেয়েটার মুখের দিকে তাকিয়ে রইল। প্রিয়তা প্রণয়ের বাহু ঝাঁকি দিয়ে বলল, ও প্রণয় ভাই দিন না প্লিজ। প্রণয় ভ্রু কুঞ্চিত করে বলল। আহা কর। আশ্চর্য হলো প্রিয়তা, কারণ প্রণয় ভাইয়ের হাতে কোনো চকলেট নেই। সে তবুও কোনো রূপ প্রশ্ন ছাড়া হা করল। প্রণয় তার দু গাল সরিয়ে ভালো মতো দাঁত দেখতে লাগলো। প্রণয়ের কার্যক্রম বুঝতে পেরে প্রিয়তা ঝট করে মুখ বন্ধ করে নিল। তাড়াহুড়া করে বলল, বিশ্বাস করুন আমার দাঁতে পোকা নেই। প্রণয় উঠে ড্রয়ার থেকে আরেকটা ক্যাডবেরি চকলেট আনতে আনতে বলল, তাই তো দেখছি, তুই যে হারে দিনরাত চকলেটের উপর থাকিস, এতদিনে তোর দাঁত দিয়ে পোকার গুলো লাঞ্চ ডিনার সেরে ফেলার কথা। এগুলো এখন আসতে হচ্ছে কিভাবে? প্রিয়তা মনে মনে মুখ ভেঙচি দিয়ে বলল, 24 ঘন্টায় 10 বার করে মেরে ধরে ব্রাশ করালে পোকাগুলো কি উড়ে উড়ে আসবে? প্রণয় চকলেটের রেপার সারাতে সারাতে ভ্রু কুঁচকে বলল। কিছু বললি? চমকে উঠল প্রিয়তা, দুপাশে তড়িৎ গতিতে মাথা নেড়ে অসম্মতি জানালো। কই কিছু না তো। প্রণয় চকলেটের একটা টুকরো ভেঙে প্রিয়তার মুখে দিয়ে বলল, আমি খাইয়ে দেবো, চকলেটে হাত লাগাবি না। প্রিয়তা ঝড়ের বেগে মাথা উপর নিচ ঝাঁকিয়ে সম্মতি দিল। প্রণয় নিজের ব্যাগ থেকে চিরুনি, হেয়ার ব্যান্ড, হেয়ার ক্লিপ, ইয়াররিং, ব্রেসলেট, পেন্ডেন্ট, ঝুমকো, কাজল, লিপস্টিক, টপ সব বের করে প্রিয়তার সামনে এসে বসল। আশ্চর্য না, ছেলে মানুষের ব্যাগে আবার এসব থাকে নাকি? কিন্তু আমাদের প্রণয় ভাইয়ের ব্যাগে এসবই থাকে। প্রণয় প্রিয়তার হাঁটু ছাড়িয়ে যাওয়া চুলগুলো সুন্দরভাবে রয়্যাল কেস্ট বান করে দিয়ে মাথায় সুন্দর একটা প্রিন্সেস ক্রাউন পরিয়ে দিল। হাতে ব্রেসলেট, কানে ছোট ছোট ইয়াররিংও পরিয়ে দিল। ঠোঁটে হালকা স্ট্রবেরি ফ্লেভারের গ্লোস দিয়ে চোখে হালকা কাজল দিয়ে দিল। ব্যাগ থেকে নতুন আনা হোয়াইট স্লেকাস যত্ন সহকারে প্রিয়তার পায়ে পরিয়ে দিয়ে কপালে একটা ছোট্ট স্টোনের টিপ পরিয়ে দিল। প্রিয়তার শ্বাস ডান। মেয়েটাকে এখন পুরো বারবির ডল লাগছে। প্রণয় কয়েক মিনিট মন প্রাণ ভরে দেখে নিল নিজের ছোট্ট প্রিয়তমাকে। এত ছোট মেয়ে, অথচ তার প্রতি প্রণয়ের আসক্তি বিন্দু পরিমাণ কমতি নেই। উল্টো সেই আসক্তির পাহাড় দিন দিন বাড়তে বাড়তে মুক্ত সাগরের স্রোতধৃন্দির ধারার মতো অনিয়ন্ত্রিত বাঁধনহীনভাবে বেড়ে চলছে। প্রণয়ের নিজের অনুভূতির উপর কোনো নিয়ন্ত্রণ নেই। অনেক বছর আগে এই ভালোবাসার জন্য সবার নিকট সে বন্ধু থেকে শত্রুতে পরিণত হয়েছে। তবুও তার বিন্দুমাত্র আফসোস নেই, তার কাউকে লাগবে না। এখন যত তাড়াতাড়ি সম্ভব নিজের জানকে নিজের মধ্যে নিহিত করতে পারলে প্রণয় একটু শান্তি মুখ দেখবে। প্রণয় প্রিয়তার ললাটে উষ্ণ গভীর স্পর্শ এঁকে দিল। প্রিয়তাও রিটার্ন গিফট হিসেবে নিজের
গ্লোস দেওয়া ঠোঁটে প্রণয়ের গালে শব্দ করে চুমু এঁকে দিল। সাথে সাথেই তার ঠোঁটের সব গ্লোসে লেগে গেল প্রণয়ের গালে। দীর্ঘ নিঃশ্বাস ফেলল প্রণয়। আবার প্রিয় তার ঠোঁটে গ্লোস অ্যাপ্লাই করে দিল। গ্লোস দেওয়াতে প্রিয় তার রক্ত লাল ঠোঁট জোড়া হীরের মতো ক্লিক দিচ্ছে। প্রণয় বিছানা থেকে উঠে যেতে যেতে বলল, তুই বস, আমি রেডি হয়ে নেই। প্রিয়তার রাজি হলো না, লাফিয়ে বিছানা থেকে উঠে বলল। না। প্রণয় ব্ল্যাক স্যুট বের করতে করতে বলল, কেন না, চুপচাপ বস। তবুও প্রিয়তা বসলো না। ছুটে এসে প্রণয়ের হাত থেকে ব্ল্যাক ব্লেজারটা নিয়ে মিষ্টি কণ্ঠে বলল। সবসময় তুমি আমায় সাজিয়ে দাও প্রণয় ভাই, আজ আমি তোমায় সাজাবো। প্রিয়তার কথায় বাঁকা হাসলেও প্রণয় মনে মনে বলল। হ্যাঁ নিশ্চয়ই, এমন প্রিন্স ট্রিটমেন্ট তো আমিও ডিজার্ভ করি। সে প্রিয়তাকে ড্রেসিং টেবিলের টুলের উপর দাঁড় করিয়ে দিয়ে 2 হাত পেছন দিক দিয়ে বলল। পড়িয়ে দে। প্রণয়ের কথায় ভীষণ আনন্দিত হলো প্রিয়তা। সুন্দর করে প্রণয়ের ব্লেজার পরিয়ে দিল। তারপর প্রণয়ের পুরো ব্যাগ ঘেটে ঘুটে সব উল্টাপাল্টা করে নিজের হ্যালো কিউট ডল বসানো হেয়ার ব্যান্ড বের করলো। প্রণয়কে টেনে টুনে নিচু করে সেটা সুন্দরভাবে মাথায় পরিয়ে দিল, যাতে করে সামনের চুল এসে কপালে না পড়ে। তাই প্রিয়তা ভালো মতো ব্যান্ড পরিয়ে চুলগুলো আটকে দেয়। প্রিয়তার কাণ্ডে হতভম্ব হয়ে গেল প্রণয়। সে কি মেয়ে নাকি যে মাথায় পুতুল বসানো হেয়ার ব্যান্ড পরে বসে থাকবে? তবুও কিছু বলল না। নিষ্পলক চোখে প্রিয়তার মায়াবী মুখের দিকে তাকিয়ে রইল। প্রিয়তা প্রণয়ের রেগুলার ইউজের ক্লিনিং ফর মেন ম্যাক্সিমাম হাইড্রেটার অ্যাক্টিভাইটিক ওয়াটার জেল কনসেন্ট্রেট ক্রিমটা হাতে নিল। সেখান থেকে কিছুটা হাতের তালুতে নিয়ে নিজের ছোট ছোট কোমল হাতে প্রণয়ের পুরুষালী মুখে ভালো মতো অ্যাপ্লাই করে দিল। অতঃপর হেয়ার ব্যান্ড খুলে প্রণয়ের বায়োম্যান প্লাসিং স্টাইলিং জেলটা হাতে নিয়ে প্রণয়ের ভেজা চুলে সুন্দরভাবে জেল অ্যাপ্লাই করে দিল। হঠাৎ কি মনে হতে জেল মাখানো হাতটা নিজের কানের কাছে ধরল। সাথে সাথেই একটা স্ট্রং ফ্রেগ্রেন্স এসে নাকে লাগলো। প্রিয়তা সেই সুগন্ধি নিতে নিতে চোখ বড় বড় করে বলল, বাহ প্রণয় ভাই, এই জেলটার তো অনেক সুন্দর গন্ধ। পরের বার থেকে এটা আমিও চুলে মাখবো। প্রিয়তার বাচ্চা বাচ্চা কথায় হেসে ফেলল প্রণয়। বাম হাতে জেল দেওয়া চুলগুলো ব্রাক ব্যাশ করে সেট করতে করতে বলল, এটা ম্যান হেয়ার জেল প্রিন্সেস, তোমার জন্য নয়। প্রিয়তা জেদি গলায় বলল, না, আমি এটা চুলে মাখবই। প্রণয় বেশি তর্কে না জড়িয়ে হার মেনে নিয়ে বলল, আচ্ছা ঠিক আছে আমার জান, এখন থেকে এটা পুরোটাই তোর, এটা কাল থেকে তুই মাখিস। প্রিয়তা ভীষণ খুশি হয়ে চুমু দিতে এগোতেই প্রণয় প্রিয়তার মাথাটা নিজের গলায় চেপে ধরে বলল, বাইরে পার্টি চলাকালীন চুমু খাওয়ার ক্রেভিং হলে আমার গলায় চুমু খাবি। ইফ ইউ ক্রেভ আ কিস, হেল কিস মাই নেক, ওকে? প্রিয়তা শুধু ড্যাব ড্যাব চোখে চাইল প্রণয়ের দিকে। মুখে উত্তর না দিয়ে প্রণয়ের কথা মতো শার্টের কলার সরিয়ে সত্যি সত্যি গলায় আরো বেশ কয়েকটা চুমু খেল। ফলশ্রুতিতে আবারও ঠোঁটের সমস্ত গ্লোস প্রণয়ের গলায় লেগে গেল। প্রণয় আবার প্রিয়তার ঠোঁটে গ্লোস অ্যাপ্লাই করে দিল। হাতে ঘড়ি পড়তে নিল। ক্লাইভ সিস্টার নাম্বার 1 এমপ্লয়ার ইন ম্যাজিস্ট্রেট ফর মেন। পারফিউম হাতে কাঁধে গলায় স্প্রে করতে করতে প্রিয়তাকেও মাখিয়ে দিল। ততক্ষণে বাইরে থেকে দরজায় নকের শব্দ ভেসে আসছে। প্রণয় শান্ত কণ্ঠে বলল, আসুন। সাদমান শিকদার ভেতরে প্রবেশ করলেন। ভেতরে এসে প্রণয়কে পার্টির জন্য রেডি হতে দেখে খুশি হয়ে বললেন, ইউ আর রেডি মাই সান? প্রণয় ছোট করে বলল। হুম। সাদমান শিকদার প্রিয়তার দিকে তাকিয়ে প্রিয়তাকে কাছে ডাকলেন। প্রিয়তা গুটি গুটি পায়ে বড় আব্বুর কাছে গেলে সাদমান শিকদার প্রিয়তার মাথায় হাত বুলিয়ে বললেন, বাহ, খুব সুন্দর লাগছে তো আমার আম্মুকে। যাও আম্মু, তোমার আপুরা তোমার খুঁজছে। প্রিয়তাও বাধ্য মেয়ের মতো মাথা নেড়ে ঘর থেকে বেরিয়ে গেল। প্রণয়ের কাছে সাদমান শিকদারকে কেমন সন্দেহজনক মনে লাগছে। মুখ দেখেই মনে হচ্ছে নিশ্চিত বড় কোনো মতলব আছে। সে তো আর ওনাকে কম দিন চেনে না। প্রিয়তা চলে যেতেই সাদমান শিকদার প্রণয়ের দিকে এগিয়ে গেলেন। ছেলেকে কয়েক সেকেন্ড দেখে কোনো ভনিতা ছাড়াই বললেন, আজ সবাইকে কেন ডেকেছি জানো? প্রণয় ভাবশীল ভাবে জবাব দিল। না। সাদমান শিকদার শান্ত কণ্ঠে বললেন, সবার সাথে আমার প্রফেশনাল মিট আপ করবো বলে। সাদমান শিকদারের কথায় প্রণয়ের কপালে সূক্ষ্ম রেখা ফুটে উঠল। কপাল কুঁচকে বলল, কেন?
সাদমান শিকদার আবারও কোনো ভনিতা ছাড়াই বললেন, তোমার পড়াশোনা শেষ হয়েছে, 1 বছরের বেশি হয়েছে। তুমি বংশের বড় ছেলে এবং যথেষ্ট মেধাবী। তাই আমি চাই আমার পরে আমাদের পূর্বপুরুষদের মতো রকম ব্যবসা আছে, সব কিছুর ভার তুমি নাও, কারণ তোমার থেকে বেশি যোগ্য এই পরিবারের অন্য কেউ নেই। সাদমান শিকদারের কথায় প্রণয়ের ঘৃণায় তার দিকে তাকাতেই ইচ্ছা হচ্ছে না। রাগে গায়ের সমস্ত রক্ত ফুটছে, ক্রোধ ছড়িয়ে পড়ছে দেহের শিরায় শিরায়। তবুও সে ভদ্রতা বজায় রেখে সোজাসাপটা কণ্ঠে বলল, আপনি আমাকে কোন ব্যবসার ভার নিতে বলছেন? আপনার এসকে গ্রুপ নাকি নারী পাচার, বেন অস্ত্রের পাচার, অর্গান ট্রাফিকিং, শিশু পাচার, নাকি আপনার সেই দেহ ব্যবসার বিজনেস? কোনটা? সাদমান শিকদার ছেলের খসা মারা কথায় রাগলেন না, বরং শান্ত থেকে বাঁকা হেসে বললেন, কুল ডাউন মাই সান, এত উত্তেজিত হওয়ার কিছু আছে? এমনভাবে বলছো যেন এগুলো কোনো অন্যায় করছে। এগুলো আমাদের বংশীয় পরম্পরা, পূর্বপুরুষ ধরে সবাই করে এসেছে। এগুলো আমাদের জন্য অত্যন্ত স্বাভাবিক। এই প্রজন্মে তুমি এই বংশের বড় ছেলে, তাই এইসবের ভার এবার তোমাকে নিতেই হবে। তুমি সিংহের ছেলে, আর তাই তোমার তেজ এই সিংহের মতোই। তোমার আধিপত্য, পৌরুষত্ব ও প্রখর শাসনকালে আমাদের ব্যবসা আরও উন্নতি হবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। তাই আজ তোমাকে সবার সাথে পরিচয় করিয়ে দেব। আমাদের যত রকম ব্যবসা আছে, এখন থেকে সব কিছুর মালিক হবে তুমি। প্রণয়ের ঘৃণায় গা গুলিয়ে উঠছে। সে সাদমান শিকদারকে সাফ সাফ জানিয়ে দিল, কঠিন কণ্ঠে দৃঢ় বাক্যে বলল, সরি মিস্টার শিকদার, আপনি আপনার বংশের বড় ছেলে বলেই আমি আপনার বংশীয় বাপের ভাগ নিতে পারবো না। আপনি হাত দুটো নোংরা করেছেন বলে আমাকে ওটা করতে হবে, এমন কোনো কথা নেই। আই এম সরি, আমি পারবো না। আপনার বংশের ব্যবসার হাল ধরতে আমি খুব সাধারণ মানুষ, তাই খুব সাধারণ সাদামাটা একটা জীবন কাটাতে চাই, যেখানে থাকবে না কোনো পাপের ছিটে ফোটা, মিথ্যে কপটতা। আমি আপনার উত্তরাধিকার, আপনার ব্যবসা, টাকা পয়সা কিছুই চাই না। আমি নিজের ব্যবসা শুরু করেছি, আর সেখান থেকে যা পাবো তা দিয়ে আমার আর আমার রক্তচাপ চলে যাবে। আমি আপনার মতো পাপের বোঝা মাথায় নিয়ে নিজের জীবন পার করতে পারবো না। আমি আমার পবিত্র রক্তচাপের সাথে একটা শান্ত, স্বাভাবিক, সুখী জীবন কাটাতে চাই, যেখানে অপবিত্রতা কোনো ছিটে ফোটাও থাকবে না। যদি বলেন আপনার বাড়ি থেকে চলে যেতে, আমি রাজি আছি, তবু আমি আপনার এসবেতে নিজেকে জড়াতে পারবো না। বলেই হনহনিয়ে চলে গেল প্রণয়। সাদমান শিকদারের চোখ মুখে ভীষণ দুশ্চিন্তার কালো মেঘের ঘনঘটা দেখা গেল। প্রণয় যদি ওনার এ সকল ব্যবসার হাল না ধরে, তবে তো সব শেষ। ওনার চিন্তার মাঝেই ঘরে প্রবেশ করলো খালিদ শিকদার ও প্রহেলিকা শিকদার। প্রহেলিকা খচা মেরে বলল, কি বড় আব্বু, রাজি হলো না তো? সাদমান শিকদার পেছন ঘুরে তাকালেন। এবার খালিদ শিকদার বললেন, কেন রাজি হচ্ছে না তার কারণ ও কিন্তু স্পষ্ট করে বলেছে। প্রহেলিকা আবারও বাঁকা হেসে বলল, বড় আব্বু, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকাতে হয়, আর এই শিক্ষা আপনি আমাদের দিয়েছেন। তাহলে এই নীতি আপনি কেন নিজের জীবনে প্রয়োগ করছেন না? এত ভাবছেন কেন আপনি? আঙুল বাঁকান, দেখবেন সব হবে। সাদমান শিকদার প্রহেলিকার কথায় ভ্রু কুঁচকে ফেললেন। জিজ্ঞাসু কণ্ঠে বললেন, মানে? প্রহেলিকা এগিয়ে আস্তে আস্তে বাঁকা হেসে বলল, প্রণয় তো বলেই দিয়েছে সে কেন আপনার ব্যবসায় হাত লাগাবে না। সে যেহেতু বলেই দিয়েছে সমস্যার কারণ, সেহেতু সেই কারণটাকেই কেন উপড়ে ফেলছেন না? আপনি বুদ্ধিমান বড় আব্বু, তাই বেশি কিছু বলার প্রয়োজন মনে করি না। সাদমান শিকদারও কয়েক সেকেন্ড ভেবে বললেন। কিভাবে করব? খালিদ শিকদারও বাঁকা হেসে বললেন, একটা উপায় আছে। আমাদের এক একজনের এক এক রকম চাহিদা, আর সব পূরণের একটাই রাস্তা। তাই কাজটা খুব সূক্ষ্মভাবেই করতে হবে, রিস্ক কিন্তু প্রচুর। সাদমান শিকদার ঠান্ডা কণ্ঠে বললেন। বলো, কি ভেবেছো? প্রহেলিকা বাঁকা হেসে বলল, আপনার ছেলের প্রাণ পাখিটা বাজিতে লাগাতে হবে, তবে মেরে ফেলা যাবে না। জানেন তো, এটা তার জীবনের একমাত্র দুর্বলতা, আর এই দুর্বলতায় ঘি দিলে সেও আমাদেরকে মেরে ফেলবে। তাই মেরে না ফেলে এমন কিছু করতে হবে যাতে সাপও মরে আর লাঠিও না ভাঙে। মানে প্রণয় আমাদের কথায় উঠবে বসবে, আর আমাদের কোনো ক্ষতি সে করতে পারবে না। তাকে নিজের হাতের মুঠোয় রাখতে হবে। এতে করে আপনি আপনার ব্যবসার উত্তরসূরি পাবেন, আমি পাবো আমার ভালোবাসা। এর জন্য আপনার আদরের ভাইয়ের মেয়ের সাথে সুন্দর কিছু কর্ম করতে হবে। বললেন রাজি? সাদমান শিকদারের চোখ মুখ জ্বলে উঠল। খালিদ শিকদার বললেন, আরও একটা রিস্ক নিতে হবে, তবে এটাই আমাদের সব থেকে বড় বুটি।
এক গুটিতেই আমরা বাজিমাত করে ফেলবো। আমাদেরকে প্রণয়ের ভালোবাসার ফায়দা লুটতে হবে। কি সাদমান শিকদার এক বাক্যে বললেন। আমি সব কিছুতে রাজি, বাস আমার শুধু প্রণয়কে চাই। প্রহেলিকা বাঁকা হেসে বলল। আমারও। বর্তমান আবির্ভাব উত্তেজিত চোখে তাকিয়ে আছে প্রহেলিকার দিকে। সে মনের ডাক্তার হয়েও নিজের মনের উপর আজ কন্ট্রোল রাখতে পারছে না। পরবর্তী ঘটনা শোনার জন্য উত্তেজিত হয়ে উঠছে তার মস্তিষ্ক। সে খানিক অস্থির কণ্ঠে বলল। তারপর কি হলো? প্রহেলিকা কয়েক সেকেন্ড চুপ থেকে শান্ত চোখে দেখলো আবির্ভাবের অবদম্য কৌতূহল। তার চোখে মুখে সবটা জানার তীব্র আগ্রহ। প্রহেলিকা আবির্ভাবের অবস্থাটা দেখে বাঁকা হাসলো, আবারও বাঁকা হেসে বলা শুরু করলো। অতীত বাগান বাড়ির লান এরিয়াতে ফুল ভলিউমে মিউজিক বাজছে। এখানে অতিথি সহ বাড়ির সকলে উপস্থিত। তবে যথারীতি প্রিয়তার হাতের মুঠো শক্ত করে ধরে রেখেছে প্রণয়, যাতে করে এই লোকের ভিড়ে তার প্রাণ হারিয়ে না যায়। পার্টি শুরু হয়েছে অনেকক্ষণ। ডিকে বসের ছেলে রিক দূর থেকে দেখছে প্রিয়তাকে এবং মনে মনে বলছে, লুকস লাইক আ রূপাঞ্জল। প্রহেলিকা দূর থেকে কয়েক সেকেন্ডে রিককে পর্যবেক্ষণ করে পাশে এসে দাঁড়ালো। মৃদু কণ্ঠে আলাপ করে বলল। হ্যালো রিক, তোমার প্রিয়কে ভালো লাগে? রিক সরল কণ্ঠে বলল। হ্যাঁ, খুব ভালো লাগে। জাস্ট শি লাইক এ রূপাঞ্জল, সো বিউটিফুল। প্রহেলিকা বাঁকা হেসে বলল। তাহলে দূর থেকে দেখছো কেন? যাও গিয়ে কথা বলো ওর সঙ্গে। রিক মন খারাপ করে ফেলল, মলিন কণ্ঠে বলল। ওই ভাইয়া তো রূপাঞ্জলের সাথে কথা বলতে দেয় না। প্রহেলিকা ভালো একটা সুযোগ পেয়ে গেল, বাঁকা হেসে বলল। তুমি কথা বলতে চাও? রিক উত্তেজিত হয়ে মাথা নাড়ল। প্রহেলিকা হেসে বলল। ওকে ফাইন ব্রাদার, আমি তোমাকে কথা বলতে হেল্প করব। রিক আবার মন খারাপ করে বলল। কিন্তু কিভাবে ভাইয়া? প্রহেলিকা থামিয়ে দিয়ে বলল। ওই ভাইয়া তো দেখবেই না, তাহলে আটকাবে কিভাবে? রিক বেশ আগ্রহী হয়ে বলল। তাহলে কথা বলিয়ে দাও। প্রহেলিকা এবার তার মোক্ষম চালটা চেলে দিয়ে বলল। হ্যাঁ নিশ্চয়ই বলবো, তবে এখানে নয়। এখানে তো প্রণয় আছে, সে দেখলে তোমাকে কখনো তোমার রূপায়ঞ্জলের সঙ্গে দেখা করতে দেবে না। রিক আগ্রহ নিয়ে বলল। কোথায় কথা বলবো তাহলে? প্রহেলিকা কথার ফাঁকে একটা ট্যাবলেট রিকের জুসের গ্লাসে মিশিয়ে দিয়ে বলল। ওই যে দেখছো, উনি আমার বাবা, ওনার সাথে যাও, আমি প্রিয়কে নিয়ে আসছি। রিক এক চুমুক জুসটা খেয়ে ফেলল। বিশ্বজয়ের হাসি দিল প্রহেলিকা। রিক খালিদ শিকদারের সাথে চলে গেল। রিকের ফেলে যাওয়া গ্লাসটার দিকে তাকিয়ে বলল। আব আইগা না মাজা। সে পরিণীতাকে ডাক দিয়ে বলল। এই শোন। দাঁড়িয়ে পড়ল পরিণীতা। প্রহেলিকার দিকে এগিয়ে গিয়ে বলল। কিছু বলবে আপু? প্রহেলিকাও সিরিয়াস কণ্ঠে বলল। হ্যাঁ আম্মু, তোকে আর প্রিয়তাকে ঘরে যেতে বলেছে, তুই প্রিয়তাকে নিয়ে আয়। বলে চলে গেল প্রহেলিকা। পরিণীতা ও প্রহেলিকার কথা মতো প্রণয়ের কাছে গিয়ে বলল। দাদান, মেজো আব্বু আমাকে আর প্রিয়কে ডেকেছে, ওকে একটু নিয়ে যাই। তনুশ্রী বেগমের কথা শুনে কিছু মনে করলো না। প্রণয় প্রিয়তাকে যেতে দিল। প্রিয়তার হাতটা পরিণীতার হাতে দিয়ে বলল। একদম হাত ছাড়বি না, আর দরকার শেষ হলে আবার আমার কাছে এনে দেবে। পরিণীতা হেসে রাজি হলো। প্রিয়তার হাত ধরে নিয়ে চলে গেল। প্রিয়তা বলল। মেজম্মু কেন ডেকেছে আপু? পরিণীতা ছোট করে বলল। জানি না তো বোন। প্রিয়তা আর পরিণীতা আরো কিছুটা দূরে এগিয়ে যেতেই এখন এক ভদ্র মহিলা এসে পরিণীতাকে বলল। এই যে মেয়ে, তোমার আম্মু তোমাকে তাড়াতাড়ি যেতে বলেছেন। পরিণীতা একটু কনফিউজড হয়ে প্রিয়তাকে নিয়ে যেতে ধরলে ভদ্রমহিলা আবার বাগড়া দিয়ে বললেন। ওকে নিয়ে কোথায় যাচ্ছ? পরিণীতাও ছোট মানুষ, প্রণয়ের কথা মতো বলল। দাদান ওকে হাতছাড়া করতে বারণ করেছেন। ভদ্রমহিলা প্রিয়তার হাত ধরে বললেন। আমি ওকে নিয়ে দাঁড়াচ্ছি, তুমি তাড়াতাড়ি শুনে এসো। কিন্তু পরিণীতা বোনকে ফেলে যেতে রাজি হলো না। তখন আরেকজন মহিলা এসে বললেন। তোমার আম্মু সিঁড়ি থেকে পড়ে গেছে, দ্রুত যাও। এই কথা শুনে পরিণীতার মাথা খারাপ হয়ে গেল। সে দ্রুত ছুটল বাড়ির ভেতরে। প্রিয়তাও যেতে নিলে ওই মহিলা প্রিয়তার হাত খপ করে ধরে ফেলল।
প্রিয়তা কিছু বুঝে ওঠার আগেই তার মুখ চেপে ধরে অন্যত্র নিয়ে চলে গেল। রিক দাঁড়িয়ে আছে এই বাগান বাড়ির বেসমেন্ট, যেখানে পুরো দিনের কিছু আসবাবপত্র আর ধুলাবাড়ি ছাড়া অন্য কিছু নেই। রিক একটু আশ্চর্য হলো, এই আঙ্কেল তাকে এখানে কেন নিয়ে এলো? এখানে সে কিভাবে কথা বলবে রূপাঞ্জলের সাথে? তবু প্রিয়তার সাথে একান্তে কথা বলার লোভে বেশি কিছু ভাবলো না। তবে তার শরীরটা কেমন খারাপ লাগতে শুরু করেছে, কেমন উদ্ভট রকম গরম লাগছে, ঘামও হচ্ছে। রিক বাহাতে গাল গলার ঘাম মুছল। মিনিট পার হতেই রিক অদ্ভুতভাবে উত্তেজিত হতে শুরু করলো। সে বুঝতে পারছে না তার সাথে কি হচ্ছে। মনে হচ্ছে পুরো শরীরে অদ্ভুত রকম উত্তেজনা কাজ করছে। তার এটা কিসের উত্তেজনা সেও রিক ভালোভাবে বুঝতে পারছে না। তবে হঠাৎ করে কেন এমন লাগছে? সেকেন্ডে সেকেন্ডে রিকের শরীরের সেই আগ্রাসী উত্তেজনা বেড়েই চলছে। সে যেন নিজের মধ্যে থাকতে পারছে না। আরও কয়েক মিনিট পার হতেই সে একদম উন্মাদ হয়ে উঠেছে। সারা শরীরে তীব্রভাবে টেস্টোস্টেরনের হরমোন ছোটাছুটি করতে শুরু করেছে। এমন সময় সেই মহিলা প্রিয়তাকে ওই ঘরে ধাক্কা দিয়ে ফেলে বাহির থেকে দরজা লক করে দিল। ভীষণ ঘাবড়ে গিয়ে ভয় পেয়ে গেল প্রিয়তা। দরজা ধাক্কাতে ধাক্কাতে চিৎকার দিয়ে কেঁদে উঠল। কে আছেন? দরজা খুলুন। প্রিয়তার কণ্ঠে প্রিয়তার দিকে চাইল রিক। সে নিজেকে কন্ট্রোল করতে চাচ্ছে, তবে সে যত চেষ্টাই করুক নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারছে না। নারী সঙ্গ পাওয়ার জন্য তার অস্ত্রতা আকাশ ছুটছে। প্রিয়তা পিছু ফিরে রিককে দেখে তার দিকে এগিয়ে গেল। ভয়ার্ত কণ্ঠে কাঁদতে কাঁদতে বলল, প্লিজ ভাইয়া, আমাকে এখান থেকে বের হতে সাহায্য করুন। এই ঘরে আমার ভীষণ ভয় করছে। আমি আমি প্রণয় ভাইয়ের কাছে যেতে চাই। আমাকে প্রণয় ভাইয়ের কাছে নিয়ে চলুন। প্রিয়তা আর কিছু বলার আগে রিক ঝাঁপিয়ে পড়ে প্রিয়তাকে জড়িয়ে ধরল। আরও ভয় পেয়ে চিৎকার দিয়ে কেঁদে উঠল প্রণয় ভাইয়ের ছোট্ট প্রিয়তা। কেটে গেছে আরও 3 ঘন্টা। প্রিয়তা এখনো ফিরে আসেনি প্রণয়ের কাছে। প্রণয় ধীর পায়ে হাঁটতে হাঁটতে আশেপাশে খুঁজছে প্রিয়তাকে। এক সময় খুঁজতে খুঁজতে অধৈর্য হয়ে বাড়ির ভিতরে চলে গেল। আলতো হাতে তনুশ্রী বেগমের ঘরের দরজায় নক করলো। তনুশ্রী বেগম ও অর্থী বেগম মিলে গল্প মশগুল ছিলেন। দরজায় টোকা পড়তেই একটু জোর গলায় বললেন, ভিতরে এসো। প্রণয় দ্রুত পায়ে ভিতরে প্রবেশ করলো। প্রণয়কে দেখে তনুশ্রী বেগম বসা থেকে দাঁড়িয়ে পড়লেন। কোমল কণ্ঠে জিজ্ঞেস করলেন, কিছু বলবে বাবা? প্রণয় খানিকটা অধৈর্য কণ্ঠে বলল, প্রিয় কোথায়? প্রণয়ের কথায় সামান্য অবাক হলেন অনুশ্রী বেগম। স্বাভাবিক কণ্ঠে বললেন, ও কোথায়? আমি তো জানি না আব্বু। আমি তো বিকেলের পর আর ওকে দেখিনি। তনুশ্রী বেগমের কথায় যেন আকাশ থেকে পড়ল প্রণয়। উত্তেজিত কণ্ঠে জিজ্ঞেস করল, 2-3 ঘন্টা আগে প্রিয় তোমার কাছে আসেনি? এবারও দুপাশে মাথা নাড়লেন তনুশ্রী বেগম। প্রণয় ভয় পেয়ে গেল, কারণ এটা তাদের শিকদার বাড়ি নয়। প্রণয় দ্রুত তনুশ্রী বেগমের ঘর থেকে বেরিয়ে পরিণীতাকে খুঁজতে লাগলো এবং কয়েক মিনিটের মধ্যে পেয়েও গেল। পরিণীতাও ভয়ে ভয়ে প্রিয়তাকে খুঁজছে। প্রণয় দ্রুত গিয়ে পরিণীতাকে জিজ্ঞেস করল, আমার প্রিয় কোথায়? পরিণীতা ভয় পেয়ে চুপ করে রইল। ভয়ে প্রণয়ের মনে হচ্ছে কেউ তার হৃৎপিণ্ড ধারালো কিছু দিয়ে চেপে ধরেছে। এমন সময় পরিণীতাকে চুপ করে থাকতে দেখে চরম রেগে গেল প্রণয়। বোনকে জোরালো শব্দে ধমক দিয়ে বলল, তোর সাথে দেওয়ার সময় কি বলেছিলাম বল, আমার জান কোথায়? পরিণীতা ভয়ে ভয়ে সেই সময়ের সব ঘটনা বলল। এমনকি কেউ যে তাকে মিথ্যা খবর দিয়ে নিয়ে গিয়েছিল এটাও বলল। পরিণীতার বলা কথায় প্রণয়ের মাথা ঘুরে উঠল। হৃৎপিণ্ডে রক্ত চলাচল বন্ধ হয়ে গেল। সে পাগলের মতো ছুটে গিয়ে এদিকে ওদিকে খুঁজতে লাগলো। প্রণয় 1 ঘন্টা লাগিয়ে পুরো বাড়ির ছাদ সহ বাড়ির প্রত্যেকটা কোণা খুঁজলো। তবুও প্রিয়তাকে কোথাও পেল না। প্রণয় যেন ধীরে ধীরে নিস্তেজ হয়ে যাচ্ছে। সে আর নিজের দেহ ও মনের কোনো শক্তি পাচ্ছে না। প্রণয় বাড়ির গুদাম ঘরের কাছে গিয়ে বসে পড়ল। কপালে হাত ঠেকিয়ে ফুপিয়ে উঠল, কোথায় খুঁজবো আমি তোকে জান? কোথায় চলে গেলি বল না ময়না পাখি? তোর প্রণয় ভেগাতে দুশ্চিন্তা কেন দিস? প্লিজ ফিরে আছেন। এখন আমি কোথায় খুঁজবো তোকে? প্রণয়ের বুকের বা পাশটা কি ভীষণ যন্ত্রণায় অবচেতন হতে শুরু করেছে। এই বাড়ির চারিদিকে শুধু ঘন জঙ্গল ছাড়া আর কিছুই নেই। প্রণয় নিজেকে পাগল পাগল লাগছে। শরীরের ভারটা দরজায় এলিয়ে দিতেই স্টোর রুমের দরজাটা হাট হয়ে খুলে গেল। সাথে সাথেই একটা কথা প্রণয়ের মনে পড়ে গেল। সেকেন্ডের মধ্যেই চমকে বসা থেকে উঠে পড়ল। প্রণয় এত বড় পয়েন্ট সে কিভাবে মিস করে গেল?
এই ঘর সাধারণভাবে কখনো খোলা হয় না, বিশেষ কাজ ছাড়া। আজ এমন কি হলো? প্রণয় ভাবনা চিন্তা ফেলে দ্রুত দরজা খুলে ভিতরে প্রবেশ করলো। অজানা আশঙ্কায় কলিজা থরথর করে কাঁপছে। তার জানের এতটুকু কিচ্ছু হলে সহ্য করতে পারবে না প্রণয়, মরে যাবে একদম। তৎক্ষণাৎ প্রণয় ভিতরে প্রবেশ করে দেখলো যা ভেবেছিল তাই। বেসমেন্টের দরজা খোলা। প্রণয় দ্রুত সিঁড়ি বেয়ে বেসমেন্টে নামতে শুরু করলো। নিচের করিডোর দিয়ে ঢুকতেই দেখলো সবগুলো রুম অন্ধকার, তবে একটা ঘরের আলো জ্বলছে। প্রণয় যতই সেদিকে এগোতে লাগলো ততই তার কলিজায় পানি শুকিয়ে মরুভূমি হতে লাগলো। প্রণয় দরজার কাছে গিয়ে দেখলো দরজাটা বাহির থেকে বন্ধ। প্রণয় কাপা হাতে দরজার নকটা খুলতেই বিস্ময়ে প্রণয়ের হৃৎপিণ্ড বেরিয়ে আসার উপক্রম হলো। পথযুগল টলে গেল। বিস্ময়ের চোখের পলক ফেলতে ভুলে গেল প্রণয়। সামনে আর এক পা বাড়ানোরও শক্তি জোগাতে পারল না। ভেতরে পুরো ফ্লোর রক্তে মাখামাখি। ঘরের ঠিক মাঝখানে পড়ে আছে একটি রক্তাক্ত মৃতদেহ, যার মাথা থেকে এখনো নদীর স্রোতের মতো হলহল করে রক্ত বের হচ্ছে। তার থেকে একটু দূরে হাঁটুতে মুখ গুজে বসে আছে প্রিয়তা। তার বাহু গড়িয়ে টপ টপ করে রক্ত পড়ছে। প্রণয় এক প্রকার ঘোরের মধ্যে ছুটে গেল প্রিয়তার কাছে, চিৎকার দিয়ে ডাকল, জান। প্রণয়ের কণ্ঠে সম্মিত ফিরে পেল প্রিয়তা। ভয়ার্ত চোখে তাকালো প্রণয়ের দিকে। প্রণয়ের মুখখানা দৃশ্যপটে ধরা পড়তেই প্রিয়তার সকল ভয় দূর হয়ে গেল। সে একটা খুন করে ফেলেছে, তবুও তার নিজেকে এখন সবচেয়ে সুরক্ষিত মানুষ মনে হচ্ছে। চোখ উপসে নদীর জোয়ারের মতো পানি পড়ছে। প্রণয় মেঝেতে হাঁটু গেড়ে বসলো প্রিয়তার সম্মুখে। আশেপাশে জলে যাক, পুড়ে যাক, ছাই হয়ে যাক, তাতে কিছু যায় আসে না প্রণয়ের। প্রণয়ের নিজের জান পাখিকে জীবিত দেখে বুকে শান্তি অনুভব করলো। প্রিয়তার সামনে হাঁটু গেড়ে বসে প্রিয়তার দু গালে হাত রাখলো। প্রিয়তা কয়েক সেকেন্ড প্রণয়ের দিকে তাকে কেঁদে উঠে ঝড়ের বেগে আশ্রে পড়ল প্রণয়ের পুরুষালী বুকে। প্রণয়ের বুকের কাছে শার্ট মুঠো করে ধরে কাঁদতে কাঁদতে বলল, আমি আমি মেরে ফেলেছি প্রণয় ভাই, খুন করে ফেলেছি। বিশেষ করে আমি ওকে মারতে চাইনি প্রণয় ভাই। প্রণয় কি হয়েছে কিছু জানতে চায় না। সে দু হাতে প্রিয়তার ছোট্ট দেহটা নিজের বুকে পাঁজরে মিশিয়ে ফেলল। নিজের ভেতরকে অনুভব করাতে চাচ্ছে যে তার প্রাণ বেঁচে আছে। প্রণয় প্রিয়তাকে শক্ত করে বুকে চেপে ধরে বলল, এমন হাজারটা খুন করে ফেললো আমি সামনে নেব, তবু জান আমাকে এমন কিছু শোনাস না যে আমি সহ্য করতে পারবো না, মরে যাব। এর থেকে ভালো তুই চুপ করে থাক, জড়িয়ে থাক আমার বুকে, তবু এমন কিছু বলিস না যে সহ্য করার ক্ষমতা আমার হৃৎপিণ্ডের হয়নি। প্রিয়তা তবুও চুপ করলো না। হেসকি তুলতে তুলতে বলতে লাগলো, 4 ঘন্টা আগে রিক শক্ত করে প্রিয়তাকে জড়িয়ে ধরে জোর জবরদস্তি করতে শুরু করলো। প্রিয়তার ছোট্ট দেহ পেরে উঠছে না রিকের শক্তির সাথে। রিক তাকে এক ধাক্কাতে ফেলে দেয় মেঝেতে। জানোয়ারের মতো প্রিয়তার হাতে কামড়ে মাংস উঠিয়ে দেয়। এতে ব্যথায় চিৎকার দিয়ে ভয়ে আরো গুটিয়ে যায় প্রিয়তা। রিক প্রিয়তার জামা ধরে টান দিতে নিতেই প্রিয়তার হাতের কাছে যা পায় তা দিয়ে রিকের মাথার সজোরে মেরে দেয়। সাথে সাথে মাথা চেপে ধরে উল্টে পড়ে রিক। প্রিয়তার ভয়ে চোটে ঘাবড়ে গিয়ে আরো কয়েকবার আঘাত করাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করে রিক। প্রণয় চমকে তাকায় প্রিয়তার ভয়ার্ত মুখের দিকে। তার দু চোখে উপসে পড়ছে নোনা পানির ধারা। সে প্রিয়তার দুগালে হাত রেখে ভয়ার্ত কণ্ঠে প্রশ্ন করল, তার মানে তোর সাথে কিছু করেনি তাই তো? উপন্যাস মাথা নাড়ল প্রিয়তা। প্রণয়ের অধরের কোণে ঝলমলে হাসি ফুটে উঠল। সে আবার প্রিয়তাকে এক ঝটকায় নিজের বুকে মিশিয়ে নিল। চোখ বন্ধ করে আল্লাহকে শুকরিয়া আদায় করে বলল, তোমার অসীম করুণা মাবুদ। প্রণয় নিজেকে কিছুটা ধাতস্থ করতে আবার চমকে উঠল। দ্রুত পায়ে ফিরে মৃতদেহটার দিকে তাকালো। দৃশ্যপটে রিকের চেহারাটা ভেসে উঠতেই ভয়ে প্রণয়ের কলিজাটা ছ্যাদ করে উঠল। তার হৃৎপিণ্ডের সকল রক্ত হিম হয়ে গেল মুহূর্তেই। সে তীব্র ভয়ে প্রিয়তাকে বুকে আরো গভীরে মিশিয়ে নিল। মনে মনে বলল, এই ঘটনা যদি কোনোভাবে জানাজানি হয়ে যায় তখন আমি আমার জানকে কিভাবে বাঁচাবো? না না, আমি থাকতে আমার জানার কিছু হতে দেব না। ঠিক তখনই একটা বিকট চিৎকার ভেসে এলো প্রণয় প্রিয়তার কানে। চমকে কেঁপে উঠল দুজনেই। ভয়ে এবার জ্ঞান হারালো প্রিয়তা। প্রণয় চোখ তুলে সামনে তাকিয়ে দেখলো রিকে বসের মেয়ে এলিনা। এলিনা ছুটে রিকের কাছে গিয়ে কাঁদতে কাঁদতে ডাকল, কিন্তু উঠল না রিক।
এলিনা এবার ডিকে বসকে ডাকতে নিতেই পেছন থেকে মাথায় সজোরে আঘাত অনুভব করলো। চোখের পলকেই তার সামনে পৃথিবীর ঝাপসা হতে শুরু করলো। মিনিট পার হবার আগে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ল এলিনা। প্রিয়তার রিককে যে ফুলদানি দিয়ে মেরে ফেলেছিল সেই একই ফুলদানি দিয়ে এলিনাকেও আঘাত করেছে প্রণয়। সে বেঁচে থাকতে তার জানের কিছু হতে দেবে না, কাউকে তার প্রাণের ক্ষতি করতে দিবে না। এর জন্য যদি হতে হয় পৃথিবীর সব থেকে নিষ্ঠুর ব্যক্তি, তাতেও সে রাজি আছে প্রণয়। আবির্ভাবের মাথা লিটারিংয়ে হ্যাং করছে। সে চোখে তীব্র অবিশ্বাস নিয়ে তাকিয়ে আছে প্রহেলিকার দিকে। তবে প্রহেলিকার অত্যন্ত স্বাভাবিক, যেন আবির্ভাবকে তার জীবনের মশা মারার কাহিনী শোনালো। তার চোখে মুখে অনুশোচনার বিন্দুমাত্র ছাপ দেখল না আবির্ভাব। কে বলবে ভালোবাসা এতটা সাইকো হতে পারে? তবে সব ঘটনা শুনেও তার কাছে সব কিছু ক্লিয়ার নয়। তার সব প্রশ্নের উত্তর চাই। তাই শান্ত কণ্ঠে প্রশ্ন ছুড়ল আবির্ভাব। প্রিয়তাকে দিয়ে এই খুনটা করিয়ে তোমাদের তিনজনের কিভাবে লাভ হলো? আর বর্ণনা শুনে তো 1 সেকেন্ডের জন্য মনে হয়নি এটা খুনের প্ল্যান ছিল। প্রহেলিকা বাঁকা হেসে তাকালো আবির্ভাবের দিকে, হু হা করে হেসে দিয়ে বলল, একদম ঠিক ধরেছেন। ওই ছেলেটাকে মেরে ফেলার আমার কোনো উদ্দেশ্যই ছিল না। সবাইকে বুঝিয়েছিলাম ওই ছেলেটাকে মেরে ফেলে কি কি করতে হবে। তার একটা পারফেক্ট প্ল্যান বানিয়েছিলাম সবার সাথে। কিন্তু ওই প্ল্যান যে সত্যি সত্যি সফল হয়ে যাবে সেটা ভাবিনি। কারণ আমার উদ্দেশ্য ছিল প্রিয়তাকে প্রণয়ের জীবন থেকে চিরতরে সরিয়ে দেওয়া। আমি জানতাম প্রিয়তার মতো মেয়ে কখনো কাউকে খুন করতে পারবে না। আমার বোনটা খুব নরম সরম কিনা, সে কি আর কাউকে মারতে পারে? আমি চেয়েছিলাম ওই ছেলেটাকে দিয়ে প্রিয়তার কামটা মাতাম করে দিতে, তারপর আমার বোন নিজেই মরে যেত। কিন্তু কি হলো, সবাইকে যা বলে বোকা বানিয়েছিলাম সেটাই সত্যি হয়ে গেল। আবির্ভাব ভ্রুকুসকে বলল, তাহলে পুরো প্ল্যানটা কি ছিল? আর আপনার বিয়ের রহস্যটা এখনো ক্লিয়ার হলো না। প্রহেলিকা বাঁকা হেসে বলল, যা হয় ভালোর জন্যই হয় ডাক্তার। ওই ছেলেটা মরে যাওয়াতে আমাদের লটারি লেগে গেছে। আবির্ভাব ভ্রুকুসকে বলল। কিভাবে? প্রহেলিকার রহস্যময় হাসি দিয়ে বলল, প্রিয়তা যখন ওই খুনটা করে সেই সময়কার সব ছবি আর ভিডিও আমি সুন্দর মতো যত্ন করে রেখে দিয়েছিলাম কয়েক বছর। ভাবছিলাম কি করব, কিভাবে কাজে লাগাবো। একবার ভাবছিলাম এগুলো ডিকে বসকে দিয়ে আমার শত্রুর চ্যাপ্টারটা চিরতরে ক্লোজ করে দেই। কিন্তু সেটাও পারছিলাম না, কারণ এই ফটো ভিডিও অলরেডি আমার বড় আব্বু কাজে লাগিয়ে দিয়েছিল। প্রণয়কে ব্ল্যাকমেল করে তার বিজনেস প্রণয়কে নিতে বাধ্য করেছিল। আর প্রণয় বেঁচে থাকতে প্রিয়তার গায়ে ফুলের টোকা লাগতে দিবে না। তাই নিজের গায়ে শিশু পাচার, নারী পাচার সহ সকল পাপ মাখতে বাধ্য হলো। কিন্তু এতে তো আর আমার লাভ হচ্ছিল না। তারপর ভাবলাম সব কিছু করলাম আমি, কিন্তু এত কিছু করে, এত প্ল্যান প্রোগ্রাম করে আমার লাভটা হলো কোথায়? যেহেতু এগুলো আমার কোনো কাজেই লাগছে না, সেহেতু অন্যরা কেন ফয়দা লুটবে? ঠিক তাই করলাম। এইসব ডিকে বসকে দিয়ে আমার শত্রুকে শেষ করে দিব। তারপর প্রণয় হবে শুধুই আমার। কিন্তু তখনই ঘটলো আরেক ঘটনা। আবির্ভাব কিছুটা কৌতূহল নিয়ে বলল, কি ঘটলো? প্রহেলিকা মুস্কি হেসে বলল, তখন এমন একটা আইডিয়া পেলাম যা নিয়ে আমি আগে কখনো ভেবেই দেখিনি। কি আইডিয়া? প্রহেলিকা বলতে শুরু করলো, আমাদের ফুফাতো ভাই শুদ্ধ প্রণয়ের চাইল্ডহুড বেস্ট ফ্রেন্ড, যে শুধুমাত্র প্রিয়তার জন্য প্রণয়ের বেস্ট শত্রুতে পরিণত হয়েছিল। ওদের দুজনের একটাই জিনিস প্রয়োজন ছিল, আর তা হলো প্রিয়তা। শুদ্ধ আর প্রণয়ের মাঝে প্রিয়তাকে নিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধ লেগেই থাকতো। ভীষণ ভালোবাসতো শুদ্ধ প্রিয়তাকে, কিন্তু প্রণয় বেঁচে থাকতে তো কোনো দিনও ও প্রিয়তাকে শুদ্ধর হতে দিত না। তাই কিভাবে জানি আমার সব কথা জেনে ফেলে শুদ্ধ। তারপর আমাকে এমন একটা ডিল অফার করে, এমন একটা আইডিয়া দেয় যাতে করে আমাদের দুজনেরই লাভ হবে। আর এসবে আমাকে সন্দেহ করার সুযোগ প্রণয় কখনো পাবে না। আমি পাবো প্রণয়কে, আর সে পাবে প্রিয়তাকে। আবির্ভাব ভ্রুকুসকে বলল, কি আইডিয়া? প্রহেলিকা বাঁকা হেসে বলল, শুদ্ধ প্রণয়কে প্রিয়তার সেই খুনের ভিডিও দিয়ে বলে প্রিয়তার জীবন থেকে চিরতরে সরে যেতে। তা না হলে সে প্রিয়তাকে বাঁচতে দিবে না। প্রিয়তা যদি তার না হয় তবে কারও হতে দিবে না।
নিজের প্রাণ পাখির জীবনের এত সংশয় ও হুমকি পেতে পেতে কোণঠাসা হয়ে পড়ে প্রণয়। দেয়ালে পিঠ ঠেকে যায় তার। বাধ্য হয়ে রাজি হয় প্রিয়তাকে নিজের জীবন থেকে দূরে সরিয়ে দিতে। তবুও এতেই সন্তুষ্ট হয় না শুদ্ধ। শর্ত দিয়ে বলে শুধু এটাতে হবে না। সে বিশ্বাস করে না প্রণয়কে। প্রণয় যে আবারও প্রিয়তাকে পেতে চাইবে না তার কি গ্যারান্টি? তাই প্রণয় যেন আর কখনো প্রিয়তার জীবনে ফিরে না আসে তার জন্য তাকে বিয়ে করতে হবে, যাতে চাইলেও আর প্রিয়তার কাছে কখনো ফিরতে না পারে। প্রণয় সব করতে রাজি হলেও সে কিছুতেই অন্য কাউকে বিয়ে করতে রাজি হচ্ছিল না, কারণ সে মরে যাবে। তবুও প্রিয়তার জায়গা অন্য কাউকে সে স্ত্রীর অধিকার দিতে পারবে না। কিন্তু শুদ্ধ ছাড়ার পাত্র নয়। প্রণয় রাজি না হওয়াতে সত্যি সত্যি ডিকে বসের কাছে সব পিক ভিডিও সেন্ড করে দিতে যায়। এ পর্যায়ে প্রণয়ের বিয়ে করা ছাড়া আর কোনো উপায় থাকে না, তাই সে বিয়ে করতেও রাজি হয়। আর এই দুর্বলতার ফায়দা তোলে আমার আব্বু। সেও ব্ল্যাকমেল করে বলে বিয়ে করলে তার মেয়েকে মানে আমাকেই করতে হবে, কারণ আমি তাকে খুব ভালোবাসি। প্রণয়ের কাছে এই কথাটাও শোনা ছাড়া কোনো উপায় ছিল না। কিন্তু এখানেই ব্ল্যাকমেল শেষ হয় না। আমার আব্বু বলেন তার মেয়েকে মানে আমাকে কোনোভাবে বঞ্চিত করা যাবে না। আমাকে যাতে সে কখনোই অসুখী না দেখে, আমাকে যেন আমার প্রাপ্য সমস্ত অধিকার দেওয়া হয়, আমাকে যেন স্ত্রীর অধিকার থেকে বঞ্চিত না করা হয়, আমাকে যেন সবসময় হাসি খুশি দেখা যায়। আমি যাতে এই সব শর্তের ব্যাপারে কখনো কিছু না জানি। তিনি যদি কোনো দিন আমাকে দুঃখী দেখেন সেটা মোটেও ভালো হবে না প্রিয়তার জন্য। প্রণয় এগুলো শুনতে বাধ্য। প্রণয় শুধু প্রিয়তাকে বাঁচিয়ে রাখবে বলে নিজের জীবন জাহান্নামের দিকে ঠেলে দেয়। সে শুধু প্রিয়তাকে ভালো দেখতে চায়, তাই সব মেনে নেয়। আবির্ভাবের মাথা চক্কর দিচ্ছে। এত গভীর ষড়যন্ত্রও কেউ কিভাবে করতে পারে? তবু নিজেকে ধাতস্থ করে বলল, এর মানে সবকিছু মাস্টারমাইন্ড আপনি, আর দিন শেষে সবচেয়ে নির্দোষ ও নিষ্পাপ হয়ে গেলেন আপনি। মানে আপনি সবকিছু সাজালেন, অথচ আপনি সব থেকে নিষ্পাপ থেকে গেলেন। আপনি তার জীবন নষ্ট করলেন, অথচ সে জানতেই পারলো না। প্রহেলিকা হাই তুলে বলল, জি ডাক্তার স্যার, এই প্রহেলিকা শিকদারকে হালকাভাবে নেবেন না। আমার সাথে মাইন্ড গেমে কেউ পেরে ওঠে না, তাই আমার প্রণয় জানও পারে নাই। প্রণয় এখন আমাদের সম্পর্ক স্বামী স্ত্রীর মতোই। যদিও সে আমাকে ভালোবাসে না, তার নাই বাসুক, আমি তার মন যে কখনোই পাবো না এ আমি ভালোই জানি। তাতে কি হয়েছে? মন না পাই, দেহ তো পেয়েছি। প্রিয়তার থেকে কেড়ে তো নিয়েছি, এই আমার সর্বোচ্চ সুখ। তার ভালোবাসা কোনো দিনও পাবে না, তাই তার আশাও আমি করি না। আবির্ভাব একদম সিমপ্লেস হয়ে গেল। প্রহেলিকাকে বাইরে থেকে দেখলে সুস্থ মনে হলেও সে ভেতর থেকে পুরোপুরি সাইকো। প্রহেলিকা নত মস্তিষ্কে বসে থাকতে থাকতে হঠাৎই অট্ট হাসিতে ফেটে পড়ল। অন্ধকার নিস্তব্ধ কক্ষে প্রহেলিকার অট্ট হাসির বিকট শব্দ আশপাশের দেওয়ালে বাড়ি খেয়ে আবারও 5 গুণ জোরালো শব্দে প্রতিফলিত হচ্ছে। প্রহেলিকা পাগলের মতো হাসতে হাসতে আচমকায় অদ্ভুত ভঙ্গিমায় কাঁদতে শুরু করলো। অন্ধকার ঘরের বুক চিরে তার কান্নাটা যেন অশরীরী লাগছে। প্রহেলিকার এসব উল্টাপাল্টা আচরণ দেখেও ডক্টর আবির্ভাব একদম নিশ্চুপ। সে মনোযোগ দিয়ে প্রহেলিকার গতিবিধি নিরীক্ষণ করছে। প্রহেলিকার চোখ মুখের অবস্থা ইতিমধ্যেই বিধ্বস্ত। প্রহেলিকা 2 হাতে চোখ মুছতে মুছতে বিলাপ করে উঠল। কান্না জড়িত করুণ কণ্ঠে বলল, কেন আমার জীবনটাই এমন হলো ডাক্তার? আমি কি জীবনে খুব বেশি কিছু চেয়ে ফেলেছিলাম? কি হতো আমার জীবনটা যদি আরও 5টা মেয়ের মতো হতো? কি হতো প্রণয় যদি আমাকে ভালোবাসতো, যদি অন্য কাউকে না চাইতো? আমিও তো সুখী হতে পারতাম। আমি তো প্রথম থেকে কোনো পাপ করিনি, তাহলে কোনো পাপের শাস্তি পেলাম কিসের জন্য? আমার জীবনটা এলোমেলো হয়ে গেল। মানলাম আমি অনেক বড় পাপী, বিশ্বাস করুন, তার জন্য আমি মোটেও অনুতপ্ত নই। যা করেছি বেশ করেছি, কিন্তু এসব তো কালকের কথা। কিন্তু আমার কপাল তো পুড়েছে আরও 16 বছর আগে। তখন তো পাপ কি সেটাই বুঝতাম না। তবে আমার হাসি খুশি জীবনটা কেন আমার জন্যই অভিশাপ হয়ে দাঁড়ালো বলতে পারেন? আবির্ভাব কিছু বলল না, শুধু নির্বাক ভঙ্গিতে টিস্যু এগিয়ে দিয়ে বলল, শান্ত হন।
অতিরিক্ত কান্নার ফলে প্রহেলিকার হেসকি উঠেছে। আবির্ভাব পানির গ্লাসও এগিয়ে দিল। প্রহেলিকা ঢকঢক করে পানিটুকু খেয়ে খানিকটা শান্ত হলো। আবির্ভাব কয়েক সেকেন্ড সময় নিয়ে বলল, দেখুন মিস প্রহেলিকা শিকদার, পৃথিবীতে যদি সবাই সবকিছু পেয়ে যেত তাহলে আফসোস নিয়ে বাঁচত কারা? পৃথিবীতে সবাই নিজের চাহিদার মতো সবকিছু পেয়ে গেলে আফসোস বাক্যটারই কোনো অর্থ থাকতো না। পৃথিবীর নির্মম সত্যি কি বলুন তো? আপনি যেমন একটা পারফেক্ট জীবনের স্বপ্ন দেখেছিলেন, ওই রকম একটা পারফেক্ট জীবন সকলেই চায়, কিন্তু জীবন সবাইকে সবকিছু দেয় না। তাই পৃথিবীতে পারফেক্ট বলতে কিছু হয় না। পৃথিবীতে ঈশ্বর ব্যতীত এমন কেউ নেই যে কিনা সব দিক থেকে পারফেক্ট। তাই আপনি, আমি কেউই পারফেক্ট নই। নো ওয়ান ইজ পারফেক্ট। কিছু না কিছু অপূর্ণতা প্রত্যেকের মাঝেই থাকে, আর আমাদের সেই অপূর্ণতা নিয়েই বাঁচতে হয়। এর জন্য কাউকে দায়ী করাও যায় না। আপনি এই পুরো গল্পে আমাকে যাদের যাদের নাম বললেন, একবার ভেবে দেখুন তো, তারা কেউ কি পারফেক্ট? তাদের কারোর লাইফে কি হিডেন কোনো প্রবলেম নেই, কোনো অপূর্ণতা নেই? প্রত্যেকেরই আছে। আসলে কল্পনায় আমরা আমাদের জীবনের যত সুন্দর করে সাজাতে চাই, বাস্তব হয় তার সম্পূর্ণ বিপরীত। ওইরকম কল্পনা আর বাস্তবতা কোনোদিনও মিলেমিশে এক হয় না। কিছু পেয়েছি, কিছু পাইনি, এটা নিয়ে আমাদের আজীবন বাঁচতে হয়। যেমন আপনাকে কষ্ট দিয়েছে নিয়তি, ভবিতব্য তা বলে। আপনি কি আপনার আনহ্যাপি লাইফ শুধুই নিজের মধ্যে সীমাবদ্ধ রেখেছেন? না, আপনার হাজব্যান্ড আপনাকে ভালো না বাসার জন্য আপনি যে পরিমাণ কষ্ট পেয়েছিলেন, তা 100 গুণ বেশি যন্ত্রণাময় জীবন আপনি তাকেও দিয়েছেন। না হলে হয়তো বা তার জীবনটা অনেকটাই পারফেক্ট হতো, কিন্তু সেই পারফেকশনেও বাধা পড়েছে। কারণ এটাই পৃথিবীর নিয়ম। পৃথিবীতে কিছু কিছু মানুষের ভালোবাসা আমাদের জন্য অভিশাপ হয়ে দাঁড়ায়। তাই পৃথিবীতে কেউই পারফেক্ট থাকতে পারে না। যে পরিমাণ কষ্ট এখন আপনি পাচ্ছেন, তার 10 গুণ কষ্ট সেও পাচ্ছে। আপনি ভালো নেই, তাই আপনি তাকেও ভালো থাকতে দেননি। হয়তো এর জন্য আপনার সেই ছোট বোনও অনেক কষ্ট পাচ্ছে, বা আশেপাশে আরও অনেকেই হয়তো প্রভাবিত হচ্ছে। এভাবেই একজন মানুষের অসুখী জীবনে আশেপাশের মানুষকেও প্রভাবিত করে, ভালো থাকতে দেয় না। বিশেষ করে সে যার জন্য জীবনে হ্যাপি হতে পারে না, তাকেও সে কোনোদিনও হ্যাপি থাকতে দেয় না। আপনার এই ছিনিয়ে নেওয়ার প্রবণতা এই সমাজে অনেকেরই আছে, কিন্তু দিন শেষে কেড়ে নিয়ে আটকে রেখে কেউই সুখী হতে পারে না। বেঁধে রাখার প্রবণতা তাদের হতাশা ছাড়া কিছুই দেয় না। ভালোবাসা জোর করে হয় না মিসেস শিকদার, সেটা জোর করে আদায় করাও যায় না। হয়তো মানুষটাকে অনেক নিয়মকানুনের, অসহায়ত্ব আর অপরকতার বেড়াজালে আটকে দেওয়া যায়, কিন্তু তার মনটা কখনোই বেঁধে রাখা যায় না। যার জ্বলন্ত উদাহরণ আপনি নিজে দেখেন। এটুকুতেই আপনার মেন্টাল হেলথের অবস্থা কি হয়েছে, তাহলে আপনার হাজব্যান্ডের মেন্টাল হেলথের কি অবস্থা? আই ডোন্ট নো। কিন্তু মনে রাখবেন, প্রত্যেকটা মানুষই যন্ত্রণা সহ্য করার একটা ক্ষমতা নিয়ে জন্মায়। তাতে ততটুকুই আঘাত করা উচিত যতটা সে সহ্য করতে পারে। আর তাকে যদি তার সহ্যসীমার থেকে বেশি যন্ত্রণা দেওয়ার চেষ্টা করেন, তাহলে মনে রাখবেন, আপনি যার জন্য এত এত কিছু করছেন, যাকে আপনার করে রাখার জন্য এত ব্রেন ওয়েস্ট করছেন, সেই কিন্তু আপনাকে ফাঁকি দিয়ে যাবে। আবির্ভাবের সকল কথায় এতক্ষণ নির্বাক থাকলেও এই কথায় চমকে উঠল প্রহেলিকা। ভয়ার্ত চোখে তাকালো আবির্ভাবের দিকে। আবির্ভাব তা দেখে নিঃশব্দে হাসলো, আবার বলতে লাগলো, হ্যাঁ, এটা ঠিক। মানুষের যন্ত্রণা সহ্যের কোনো একক হয় না। মানুষ ঈশ্বরের অদ্ভুত সৃষ্টি। সে অসীম যন্ত্রণা হাসিমুখে সহ্য করে নিতে পারে, কিন্তু আমাদের বুঝতে হবে সব কিছুরই একটা সীমা আছে। তাই দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর মৃত্যুতুল্য দিন কাটালে আপনি আপনার হাজব্যান্ডকে বেশি দিন ধরে রাখতে পারবেন না দায়িত্ব দিয়ে তাকে। ব্রোকেন হার্ট সিন্ড্রোম, সাডেন কার্ডিয়াক অ্যারেস্ট, সাইলেন্ট মিওকার্ডিয়াল ইনফেকশন, স্ট্রেস ইনডিউসড আর্থেমিয়া, বার্নআউট কার্ডিওমিওপ্যাথি, hypertensive heart disease, neurocardiac failure, autonomic dysfunction, coronary vasospasm, endothelial dysfunction, এসব কঠিন হৃদরোগ ধরিয়ে দেবেন। আর তার এই অসীম যন্ত্রণা শেষ হবে কবে? এক নির্মম মৃত্যু দিয়ে। এমনকি এগুলো আপনারও হতে পারে। তাই সবসময় ভালো থাকার চেষ্টা করুন, উভয়ই। প্রহেলিকা এবারও চুপ করে রইল। আবির্ভাব আবার বলল, আমি শুধু আপনাকে সাজেস্ট করতে পারি, বাকিটা আপনার ইচ্ছা। তবে একটা কথা বলুন তো। প্রহেলিকা অনুভূতিহীন চোখে তাকালো। আবির্ভাব একটু কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলো, আপনি, আমি দুজনেই ভালো মতো জানি সত্যি কখনো চাপা থাকে না। সত্যের আলাদাই জোর। সেটা এক না একদিন সামনে আসবেই, সবাই জানবেই। তখন আপনি কি করবেন? আপনার হাজব্যান্ড যদি কোনোদিন জানতে পারে আপনি তার সঙ্গে কি কি করেছেন, কিভাবে তার সাথে বিশ্বাসঘাতকতা করেছেন, কিভাবে তার থেকে তার ভালোবাসাকে দূর করে দিয়েছেন, বাধ্য করেছেন আপনার সাথে জড়াতে, তখন আপনি কি করবেন? ভালোবাসা থাকলে 7 কুল মাফ, সেটা অন্য ব্যাপার। কিন্তু সে তো আপনাকে ভালোবাসে না, তাই ক্ষমা করে দেওয়ার প্রশ্নই আসে না। তখন আপনি এক্স্যাক্টলি কি করবেন? আবির্ভাব প্রশ্নবিদ্ধ চোখে তাকালো প্রহেলিকার দিকে।
প্রহেলিকা কয়েক পলক আবির্ভাবের দিকে তাকিয়ে একটা কুটুলি রহস্যময় হাসি দিল। সাথে সাথেই ভ্রু কুঁচকে ফেলল আবির্ভাব। এই হাসির অর্থ উদ্ঘাটনের সে ব্যর্থ হলো। প্রহেলিকা বাঁকা হেসে বলল, আজ আপনাকে অনেক কিছুই বলেছি, এর উত্তর না হয় অন্য কোনো দিন দিব। আবির্ভাবের বিষয়টা রহস্যময় লাগলেও ও বেশি ঘাটল না। প্রহেলিকাকে নিয়ে নিজের চেম্বারে এসে বসলো। প্রেসক্রিপশন লিখতে লিখতে সিরিয়াস কণ্ঠে বলল, মিসেস প্রহেলিকা শিকদার, আপনার এই সমস্যার কোনো পার্মানেন্ট সলিউশন আপাতত আমার কাছে নেই, কারণ আপনার সকল সমস্যার কারণ আপনার সেই অসুস্থ সম্পর্ক, আর আপনি সেটা কখনোই ত্যাগ করতে পারবেন না। আপনার এই অসুস্থ সম্পর্কটা দিন দিন আরও বেশি অসুস্থ হয়ে উঠবে, আর আপনার হাজব্যান্ড উভয়েরই মানসিক সমস্যা বাড়তেই থাকবে, যেখান থেকে আপনাদের আবারও হাসি খুশি জীবনে ফিরে আসা ইটস নেক্সট টু ইম্পসিবল। আপনি যেহেতু আপনার হাজব্যান্ডকে ছাড়া থাকতে পারবেন না, সো মোরাল অফ দ্য স্টোরি, এটার কোনো সমাধান নেই। আপনারা চারজন একটা ক্রিটিক্যাল আনহেলদি রিলেশনে জড়িয়ে আছেন, আর সেই সম্পর্ক যতদিন যাবে সমস্যাগুলো আরও শক্তভাবে পেঁচিয়ে ধরবে। তাই আমি আপনাকে মেডিসিন লিখে দিচ্ছি। বেশি ডিপ্রেসড ফিল করলে খাবেন, তবে মেডিসিনটা অভ্যাস করবেন না। বলে একটা প্রেসক্রিপশন এগিয়ে দিল আবির্ভাব। প্রহেলিকা উঠতে নিলে আবির্ভাব হঠাৎই বলে উঠল, যদি কোনোদিন মনে হয় আপনি এই অসুস্থ সম্পর্কটা থেকে মুক্ত হতে চান, বা এর ভার আপনি আর বইতে পারছেন না, তখন আসবেন, আপনাকে প্রপার ট্রিটমেন্ট করাবো এবং সেটা কাজে দেবে। প্রহেলিকা আবির্ভাবের দিকে ঘুরে তাকালো, হালকা হেসে দৃঢ় কণ্ঠে বলল, প্রহেলিকা পচে গলে কবরের মাটির সাথে মিশে না যাওয়া পর্যন্ত সে তার ভালোবাসার দাবি ছাড়বে না। আর কথা যদি হয় প্রণয়ের, তবে মরণ হলেও তাকে অন্য কারো হতে দিব না। সে যদি যন্ত্রণা সহ্য করতে না পেরে মরে যায়, তবে মরুক, আমার জন্যই মরুক, তার জীবন মরণ হোক আমার নামে। বলে সৌজন্যমূলক হেসে চলে গেল প্রহেলিকা। আবির্ভাব তার যাওয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে বলল, ভালোবাসা যে কতটা ভয়ঙ্কর, কতটা সুন্দর, কতটা যন্ত্রণাময়, তাই পরিবারকে না দেখলে বুঝতেই পারতাম না। আবির্ভাব প্রহেলিকার চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলল। পিয়নকে স্ট্রং ব্ল্যাক কফি অর্ডার দিয়ে ফোনটা হাতে নিতেই সাইলেন্ট মোডে থাকা ফোন স্ক্রিনে নিঃশব্দে ভেসে উঠল এক নাম। নামটা দৃষ্টিতে ভাসতেই আবির্ভাবের বক্ষ জুড়ে বয়ে গেল হৃদয় জুড়ানো ভালোবাসাময় শীতল হাওয়া। সে ফোন রিসিভ করে চোখ বন্ধ করে ডাকল, সতস্বিনী। আবির্ভাবের মুখে স্রোতস্বিনী ডাকটা যেন তার কান দিয়ে ঢুকে সোজা হৃৎপিণ্ডকে গুল্লিবিদ্ধ করল। ফর্সা মুখশ্রীতে লজ্জার রাঙ্গা গোলাপি আভা নৈসর্গিক ধুতি ছড়াতে লাগলো। টসটসে গাল দুটো পাকা লাল টমেটোর মতো রক্তিম হয়ে উঠল। শ্রেতা নিজেকে ধাতস্থ করার আগে আবারও ওপাশ থেকে আহত পুরুষালী কণ্ঠস্বর ভেসে এলো। আবির্ভাব ব্যাকুল কণ্ঠে আফসোস করে বলল, দূরে থেকে লজ্জা পেলে কি আমি দেখতে পাবো মাই লাভ? তুমি লজ্জা পাচ্ছ, সেটা ঘরের খাট, আলমারি, চেয়ার, টেবিল সবাই দেখতে পাচ্ছে, অথচ আমি এতটাই হতভাগা যে সেই স্বর্গীয় দৃশ্য দর্শনের সৌভাগ্যটুকু হচ্ছে না আমার। লজ্জাটা জমিয়ে রাখো মাই লাভ, সেটা শুধু আমাকেই দেখাবে, শুধু শুধু ঘরের জড়বস্তুদের দেখি লাভ আছে? শ্রেতা লজ্জায় অতিষ্ঠ হয়ে উঠল। আড়ষ্ট কণ্ঠে মৃদু ধমকে বলল, একদম পটানোর চেষ্টা করবেন না পাগলের ডিরেক্টর। আপনি সারাদিন আপনার পাগলদের নিয়ে ব্যস্ত থাকেন, আমি কে হই আপনার যে আমার খোঁজ নেবেন? হেসে উঠল আবির্ভাব, কণ্ঠে আরেকটু প্রেম মিশিয়ে বলল, পাগলারা আমার কাছে চিকিৎসা নিতে আসে ঠিকই, কিন্তু তারা কি জানে তাদের ডাক্তারও মস্ত পাগল? কোনো এক অষ্টাদশী তাদের ডাক্তারকে রূপের জালে ফাঁসিয়ে বধ করেছে বহু আগেই, বড্ড বাজেভাবে পটিয়ে নিয়েছে। শ্রেতার গালের রক্তিম লালিমা আরো বিস্তৃত হলো। সে বারন্ত লজ্জাটা গিলে নিয়ে মুখ বাঁকিয়ে বলল, এত পাগল হলে পাবনায় যান। শ্রেতার কথায় শব্দ করে হেসে উঠল আবির্ভাব, কৌতুক করে বলল, হ্যাঁ হ্যাঁ অবশ্যই, ওটাই তো আমাদের আসল সংসার। চলো, তুমি আমার পাগলি আর আমি তোমার পাগল, একসাথে পাবনাই যাই, তারপর পাবনা সব পাগলদের নিয়ে একসাথে সংসার পাতি। আমাদের ঝাঁকে ঝাঁকে আন্ডা বাচ্চা হবে, সবাই এক দেখাতে বলবে পাগল আর পাগলি সংসার। আবির্ভাবের কথায় তাজ্জব বনে গেল শ্রেতা। সে কি বলল? আর এই পাগলের ডাক্তার তার কি মানে বের করলো? আসলে এই লোকটা পাগলদের সঙ্গে থাকতে থাকতে পাগল হয়ে গেছে। শ্রেতা কিছুক্ষণ চুপ থেকে অভিমানী কণ্ঠে বলল, আপনাকে তো কিছু বলাই যায় না, তার আগে আপনি বাচ্চা ভোলানোর মতো সব ভুলিয়ে দেন, এটা কিন্তু ঠিক না। শ্রেতার কথায় বড্ড শান্তি লাগছে মনে। আবির্ভাব চেয়ারে মাথা হেলিয়ে দিয়ে বলল, কারণ তুমি বাচ্চা মাই লাভ, তাই তো বাচ্চা ভুলানোর মতো ভুলিয়ে দিই, আর সবসময় আমার কাছে বাচ্চা হয়ে থেকো।
শ্রেতাও লাজুক হেসে বিছানায় শুয়ে পড়ে বলল। আমাদের ব্যাপারটা দাদাকে কবে জানাবেন? আবির্ভাব কিছুক্ষণ চুপ থেকে ঠান্ডা কণ্ঠে প্রত্যুত্তর করল। তুমি বললে এখনই জানিয়ে দেব, বলো জানাবো। আবির্ভাবের এক কথায় রাজি হয়ে যাওয়াতে ফাঁকা ঢোক গিল শ্রেতা। ভয়ে ভয়ে বলল। আপনার ভয় করছে না? দাদা জানতে পারলে আপনার হার্ট বের করে নেবে। আবির্ভাব তৃপ্তি হেসে বুকের বাঁ পাশে হাত রেখে বলল। যারা ভয় পায় তারা কখনো ভালোবাসতে পারে না মাই লাভ। আর এই হার্ট তোমার ওখানে, তুমি সযত্নে নিজের নামে লিখেছ। এখন তোমার ভাই যদি সেটা কেটে টুকরো টুকরো করে তাহলে লসটাও তোমারই হবে। আমার না থাকলে তোমাকে এতটা ভালো কে বাসবে মাই লাভ? আবির্ভাবের কথায় শ্রেতার বুকে সুখ সুখ ও অনুভূতিরা দোলা দিয়ে গেল। মোহনীয় কণ্ঠে বলল। কাল দেখা করবেন আবির্ভাব? আবির্ভাব তৎক্ষণাৎ উত্তর দিল। তুমি চাইলে এখনই দেখা করতে পারি। আবির্ভাবের কথায় শ্রেতা চোখ ঘুরিয়ে দেওয়াল ঘড়ি দেখল। রাত 9:20। আজ রাতে কেউ আর ডিনার করবে না, কারণ আজ প্রথম সেহেরি। তাই একেবারে সবাই সেহেরি করবে। তাই রাত 3টার আগে কেউ তাকে খুঁজবে না।